হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি এডুকেশনের গ্র্যাজুয়েশনের সেমিস্টার ওয়ানের 2025 সালে তোমরা যারা ফাইনাল পরীক্ষা দেবে, সেমিস্টার ওয়ানের পরীক্ষা দেবে, তাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। এই প্রশ্নগুলো অর্থাৎ একটা সাজেশান তৈরি করে এনেছি। এই প্রশ্নগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা যারা 2025 সালে সেমিস্টার ওয়ানের পরীক্ষা দিতে যাচ্ছ, তাদের জন্য এই প্রশ্নগুলি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলি হলো এডুকেশন অনার্সের যারা পরীক্ষা দিতে যাবে তাদের জন্য। তো এখানে প্রথম প্রশ্ন কি? প্রথমটা হচ্ছে 10 মার্কসের জন্য প্রশ্ন। 10 মার্কসের প্রশ্ন হচ্ছে, শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা বলতে কী বোঝো? শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা বলতে কী বোঝো? আধুনিক শিক্ষায় শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য ও তাৎপর্য আলোচনা করো। 10 মার্কসের প্রশ্ন, প্রথম প্রশ্ন, শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা বলতে কী বোঝো? আধুনিক শিক্ষায় শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য ও তাৎপর্য আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রকৃতি ও পরিধি সংক্ষেপে আলোচনা করো। আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রকৃতি ও পরিধি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 3 নম্বরের প্রশ্ন হচ্ছে, মন্টেসরি পদ্ধতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই পদ্ধতির বৈশিষ্ট্য ও সুবিধা ও অসুবিধা। মন্টেসরি পদ্ধতি কী? এই পদ্ধতির বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, শিক্ষার একটি কার্যকারী সমস্ত আছে, এখানে হবে সংস্থা। শিক্ষার একটি কার্যকারী সংস্থা হিসাবে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, প্রথাগত, অপ্রথাগত ও প্রথা বহির্ভূত শিক্ষার পার্থক্য লেখো। প্রথাগত, অপ্রথাগত ও প্রথা বহির্ভূত শিক্ষার পার্থক্য লেখো। তারপর 6 নম্বর প্রশ্ন, শিক্ষার লক্ষ্য সম্পর্কে ডেলস কমিশনের বক্তব্য আলোচনা করো। শিক্ষার লক্ষ্য সম্পর্কে ডেলস কমিশনের বক্তব্য আলোচনা করো। অর্থাৎ ডেলস কমিশনের যে 4টি স্তম্ভ, সেই 4টি স্তম্ভ সম্পর্কে আলোচনা করতে হবে। তারপর 7 নম্বর প্রশ্ন, সহপাঠক্রমিক কার্যাবলী কাকে বলে? সহপাঠক্রমিক কার্যাবলী কাকে বলে? এর প্রকারভেদগুলি লেখো ও তাৎপর্য আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, শিক্ষার্থীর উপর বংশগতি ও পরিবেশের প্রভাব লেখো। শিক্ষার্থীর উপর বংশগতি ও পরিবেশের প্রভাব লেখো। তারপরে প্রথাগত, অপ্রথাগত, প্রথা বহির্ভূত শিক্ষার পার্থক্য লেখো। আচ্ছা, এটা আগে দেওয়া হয়েছে, প্রথাগত, অপ্রথাগত ও প্রথা বহির্ভূত শিক্ষার পার্থক্য লেখো। তারপর 10 নম্বর প্রশ্ন হচ্ছে, পাঠ্যক্রম কাকে বলে? পাঠ্যক্রম রচনার আদর্শ নীতিগুলি উল্লেখ করো। পাঠ্যক্রম কাকে বলে? পাঠ্যক্রম রচনার আদর্শ নীতিগুলি উল্লেখ করো। এই 10টা প্রশ্ন তোমাদের 10 নম্বরের জন্য। এই 10টা প্রশ্ন যদি তোমরা করে যাও তাহলে দেখবে কমন পেয়ে যাবে। এখান থেকে তোমাদের 4টি প্রশ্ন তোমাদের লিখতে হবে। 4টি প্রশ্ন 40 নম্বর, আর 5 নম্বরের 5 5 25, 40, 50, 60, 65 এবং 5টা 2 নম্বরের প্রশ্ন। এই তোমাদের 75 নম্বর পরীক্ষা দিতে হবে। তারপর এইবার হচ্ছে 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্নের জন্য কী কী প্রশ্ন করবে? 1 নম্বর প্রশ্ন হচ্ছে, একজন আদর্শ শিক্ষকের গুণাবলীগুলি লেখো। একজন আদর্শ শিক্ষকের গুণাবলীগুলি লেখো। এখানে আদর্শ শিক্ষকের গুণাবলী 2 ধরনের, পেশাগত এবং ব্যক্তিগত গুণ। এই দুটোই হচ্ছে তোমরা পড়ে যাবে। আদর্শ শিক্ষকের গুণাবলী, পেশাগত গুণাবলী এবং ব্যক্তিগত গুণাবলী। তারপর 2 নম্বর, শিক্ষার গণতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো? শিক্ষার গণতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো? 3 নম্বর, খেলাভিত্তিক শিক্ষার 5টি বৈশিষ্ট্য লেখো। খেলাভিত্তিক শিক্ষার 5টি বৈশিষ্ট্য লেখো। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, শিক্ষার সংকীর্ণ অর্থ ও ব্যাপক অর্থের ধারণার পার্থক্য লেখো। শিক্ষার সংকীর্ণ অর্থ ও ব্যাপক অর্থের ধারণার পার্থক্য লেখো। তারপর
নম্বর প্রশ্ন, প্রকল্প পদ্ধতির সুবিধা অসুবিধা। প্রকল্প পদ্ধতি কী, এর সুবিধা অসুবিধা লেখো। 7 নম্বর প্রশ্ন, শিক্ষার বৃত্তিমূলক লক্ষ্য সম্পর্কে টিকা লেখো। শিক্ষার বৃত্তিমূলক লক্ষ্য সম্পর্কে টিকা লেখো। 8 নম্বর প্রশ্ন, খেলা ও কাজের মধ্যে পার্থক্য লেখো। খেলা ও কাজের মধ্যে পার্থক্য লেখো। তারপর গণসংযোগ মাধ্যম বলতে কী বোঝো। 9 নম্বর প্রশ্ন, গণসংযোগ মাধ্যম বলতে কী বোঝো। শিক্ষাক্ষেত্রে চলচ্চিত্রের ভূমিকা এবং তার সঙ্গে সংবাদপত্রের ভূমিকাও তোমরা পড়ে যাবে। শিক্ষাক্ষেত্রে চলচ্চিত্রের ভূমিকা এবং এর সঙ্গে সংবাদপত্রের ভূমিকাটাও পড়ে যাবে। তারপর 10 নম্বর প্রশ্ন, প্রজেক্ট পদ্ধতির স্তরগুলি লেখো। প্রজেক্ট পদ্ধতির স্তরগুলি লেখো। তারপর 11 নম্বর প্রশ্ন, শিক্ষার মাধ্যম হিসাবে পরিবারের ভূমিকা লেখো। শিক্ষার মাধ্যম হিসাবে পরিবারের ভূমিকা লেখো। তারপর 12 নম্বর প্রশ্ন, কিন্ডারগার্টেন ও মন্টেসরি শিক্ষা পদ্ধতি তুলনা করো। কিন্ডারগার্টেন ও মন্টেসরি শিক্ষা পদ্ধতির তুলনা করো। তার সঙ্গে তোমরা আরও কয়েকটা প্রশ্ন তোমরা পড়ে যাবে, যেমন সাংখ্য দর্শনের প্রকৃতি ও পুরুষ। সাংখ্য দর্শনের প্রকৃতি ও পুরুষ সম্পর্কে আলোচনা করো। সাংখ্য দর্শনের প্রকৃতি ও পুরুষ সম্পর্কে আলোচনা করো। বৌদ্ধ দর্শন সম্পর্কে পড়ে যাবে, বৌদ্ধ দর্শনের কি বৈশিষ্ট্য আছে, বৌদ্ধ দর্শনের কি বৈশিষ্ট্য আছে। তারপর হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ, এগুলো কিন্তু তোমরা পড়ে যাবে। বৌদ্ধ দর্শন এবং সাংখ্য দর্শন এই দুটো জায়গা থেকে প্রশ্ন আসে। তারপরে আরও 5 নম্বরের আরও কয়েকটা প্রশ্ন হচ্ছে, যেমন প্রয়োগবাদের বৈশিষ্ট্য, প্রকৃতিবাদের বৈশিষ্ট্য। প্রয়োগবাদের বৈশিষ্ট্য এবং প্রকৃতিবাদের বৈশিষ্ট্য, এই প্রশ্নগুলোও গুরুত্বপূর্ণ, এগুলোও পড়ে যাবে। প্রয়োগবাদের বৈশিষ্ট্য এবং প্রকৃতিবাদের বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো যদি তোমরা করে যাও তাহলে তোমরা কমন পেয়ে যাবে। তো এইরকম প্রতিটা সেমিস্টারের গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষার আগে আমি দিয়ে দেব। যাদের এই সাজেশান প্রয়োজন তারা এখান থেকে নিয়ে নিতে পারো, এবং এর পিডিএফ আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা সেই চ্যানেল থেকে তোমরা নিয়ে নিতে পারবে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।